নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় ওয়াকারুজ্জামান এরপর কি করবেন। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান মঙ্গলবার বিকেলে ঢাকার অনুষ্ঠানে যে কথা বলেছেন, তারপর এটাই একেবারে উপযুক্ত প্রশ্ন যে এরপর তিনি কি করবেন। তার কারণ তিনি তার কথা বলে দিয়েছেন কি না, তিনি প্রচণ্ড অসন্তুষ্ট দেশের চলতি পরিস্থিতি নিয়ে। সেনাপ্রধান তার অসন্তুষ্টির কথা গতকাল বিডিআরের যে হত্যা ঘটনা ঘটেছিল, বিডিআর বিদ্রোহ, সেই বিদ্রোহের যে বার্ষিকী, সেই বার্ষিকীর অনুষ্ঠানে তিনি দেশের চলতি পরিস্থিতি অর্থাৎ বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন। ওয়ালে আমরা পরশুদিন অর্থাৎ গত সোমবার দিন একটি ভিডিও করেছিলাম যার শিরোনাম ছিল যে সেনাপ্রধানের কথায় অশনি সংকেত। সেনাপ্রধান সোমবার দিন যে কথাগুলি বলেছিলেন তার মধ্যে মূলত ছিল যে তিনি আইন শৃঙ্খলার যে বেহাল অবস্থা এই বিষয়টি উল্লেখ করেছিলেন এবং তিনি খানিকটা এটাও বলার চেষ্টা করেছিলেন যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকার আসে ততই মঙ্গল। এবং তিনি এটাই বলেছিলেন যে আইন শৃঙ্খলাটা এতটা খারাপ যে কারণে সেনাবাহিনীকে 7 মাস অতিক্রান্ত হতে চলল। এতদিন পর্যন্ত যে ময়দানে থাকতে হচ্ছে এইটা তিনি কখনো ভাবেননি। তার ধারণা ছিল যে অনেক আগেই সেনাবাহিনী দেশের পরিস্থিতিকে স্বাভাবিক করে তুলে তারপর তারা ব্যারাকে ফিরে যাবেন। অর্থাৎ সেনাপ্রধান তার একটা ক্ষোভের কারণ হচ্ছে যে ময়দানে সেনাবাহিনী আছে, তারপরেও দেশের আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে আর্তনাদ শুনতে হচ্ছে এবং স্বভাবতই সেনাবাহিনীর ওপর খানিকটা দোষ আসছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে সেনাবাহিনীর ওপরে একা শুধুমাত্র সেনাবাহিনীর কাজ নয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করা। তার কারণ পুলিশ আছে, আনসার আছে, বিজিবি আছে, র্যাব আছে, অনেক বাহিনী আছে, সকলেরই কাজ হচ্ছে আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রাখা। শুধু সেনাবাহিনীর দায়িত্ব এটা নয়, এটা 1 নম্বর কথা তিনি বলেছেন। কিন্তু এই যে পরিস্থিতি অর্থাৎ দিনে রাতে সর্বত্র চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, এই যে নানান ঘটনা ঘটে চলেছে, যেটা একটা স্বাভাবিক পরিস্থিতি বলে কখনোই মেনে নেওয়া যায় না, যে কোনো দেশের জন্যই অস্বস্তিকর। এবং সংবাদ মাধ্যমেও সেই বিষয়গুলো প্রবলভাবে আসছে যে একটা আতঙ্ক নগরীতে পর্যবসিত হয়েছে রাজধানী ঢাকা এবং আরও অনেক শহর যেখানে মানুষ মনে করছে না যে তারা নিরাপদ। এই রকম পরিস্থিতি কেন হলো তার কিছু ব্যাখ্যা সেনাপ্রধান গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন বলেছেন। তিনি বলেছেন যে আমরা যদি খেয়েই মারামারি কাটাকাটির মধ্যে ব্যস্ত থাকি তাহলে যা হওয়ার তাই হয়েছে। অর্থাৎ অপরাধীরা তারা মনে করছে যে রাজনীতিবিদেরা তারা যখন এইভাবে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করছেন তখন দুষ্কৃতিকারীরা মনে করে যে এটা আমাদের সময় একটা উপযুক্ত সময়, অনুকূল সময়, যে আমরা যাই করি না কেন পার পেয়ে যাব, অর্থাৎ 7 খুন মাফ হয়ে যাবে। এই যে বিষয়টি সেনাবাহিনীর প্রধান তিনি গতকাল মঙ্গলবার দিন এই কথাটি তিনি বলেছেন। এখন সরাসরি তিনি রাজনীতিবিদদের কথা বলেননি, যে কথা আমি একটু আগে বলছিলাম, সরাসরি তিনি বলেননি। এটা ঠিক যে কূটনীতিবিদ, আমলা, সেনাবাহিনীর মানুষজন তারা সরাসরি কোনো কথা বলেন না, তাদের কথা তারা মূলত আভাস দেন। তার সামনে যারা শ্রোতার আসনে ছিলেন তারাও সেনাবাহিনীর লোকজনেরাই ছিলেন, কিন্তু তিনি বারবারই একটি কথা বলছিলেন যে সেনাবাহিনী ঐক্যবদ্ধ আছে, সেনাবাহিনী দেশের জন্য অন্তঃপ্রাণ, তারা দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে চান। এবং সেনাপ্রধান নিজেও বারবার বলছেন যে আমি চাই যে দেশ দ্রুত স্বাভাবিক হোক এবং তারপরে আমরা সবাই ব্যারাকে ফিরে যাই, আমিও ছুটিতে যাই। অর্থাৎ তিনি তার অবসরের কথা ইঙ্গিত করেছেন যে আমিও একটু ভালো পরিস্থিতি হলে পরে ছুটিতে গিয়ে স্বস্তি পাবো যে হ্যাঁ দেশের একটা পরিবর্তন আমি করতে পেরেছি। কিন্তু সেনাপ্রধান তার অসন্তোষের কথাই ব্যক্ত করেছেন যে এই যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণ হবে বলে তিনি অন্তত এখনো পর্যন্ত আশাবাদী নন। কারণ দেশে যে পরিস্থিতি চলছে, পরিস্থিতিটা কেমন আমি একটু আগেই বলছিলাম যে নাম না করে তিনি
সরকার নাম না করে তিনি রাজনীতিক মহল তাদেরকে তিনি দোষারোপ করেছেন। তার কারণ সকলেই জানে যে বাংলাদেশের যে রাজনীতিটা গত 5ই আগস্ট থেকে শুরু হয়েছে, সেই দোষারোপের রাজনীতিটা কিন্তু একটা চরম জঘন্য হিংসাতে পর্যবসিত হয়েছে। অর্থাৎ প্রতিপক্ষকে নিকেশ করা, এবং তার শিকার মূলত হচ্ছে আওয়ামী লীগ, যারা বিগত শাসক দল, তাদের নিরীহ সাধারণ যারা সমর্থক কর্মী, তাদের ওপরও নানান ধরনের নিপীড়ন অত্যাচার চলেছে সংখ্যালঘুদের ওপরে। সেটাকেও আবার বলা হচ্ছে যে এটাও রাজনৈতিক কারণেই করা হচ্ছে, কারণ সংখ্যালঘুরা আওয়ামী লীগের সমর্থক। কিন্তু যেই কারণেই হোক না কেন, দিনের শেষে একটা বড় হিংসার আবহ বাংলাদেশে বিরাজ করছে। এবং আরও একটি বিষয় হচ্ছে যে সেনাপ্রধান এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটাকে ব্যাখ্যা করেছেন একটি শব্দ দিয়ে, সেটা হচ্ছে অরাজক পরিস্থিতি দেশে চলছে। এই অরাজক শব্দটির মানে কিন্তু হচ্ছে যে যে দেশে বা যে জায়গাতে কোনো শাসন প্রশাসন নেই, অর্থাৎ রাজাবিহীন বা শাসকবিহীন। তার মানে সেনাপ্রধান তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশে কার্যত কোনো সরকার বা প্রশাসন নেই। এই কারণেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে যে দিনে দুপুরে চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, ধর্ষণ এগুলো অবলীলায় হতে পারছে। এই কারণে যে দুষ্কৃতীরাও মনে করছে যে দেশে কোনো শাসক নেই, আমরা যা মনে হয় তাই করব, আমাদের শাসন করার কেউ নেই, আমাদের গ্রেপ্তার করার কেউ নেই। এই যে কথাটি, এই কথাটি সরকারের জন্যে প্রবল রকম অস্বস্তিদায়ক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আরও একটি শব্দ আপনারা দেখে থাকবেন যে সেনাপ্রধান কথা প্রসঙ্গে বলেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। এখন এই ডক্টর ইউনূস কিন্তু যে সে মানুষ নন, তিনি সেনাকর্তার মানে কোনো সহকর্মী নন, তিনি সরকারের কোনো আমলাও নন, তিনি কোনো রাজনীতিবিদ নন, তিনি দেশের প্রধান উপদেষ্টা। ফলে বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান এতটাই ক্ষুব্ধ যে তিনি এই যে মানে সরকারি শিষ্টাচার বা প্রোটোকল যেটাকে বলে, সেটাকেও তিনি মানে সেইভাবে অনুসরণ করতে ভুলে গিয়েছেন, বা ইচ্ছাকৃতভাবে বলেছেন কিনা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারবো না। কিন্তু তিনি যেভাবে বলেছেন তাদের প্রধান উপদেষ্টা কথাটিও তিনি উচ্চারণ করেননি। তিনি এতটাই উত্তেজিত ছিলেন গতকাল, এবং ভিডিওটা দেখলেই বোঝা যায় যে তিনি অসম্ভব উত্তেজিত হয়ে কথাগুলি বলেছেন। এই রকম প্রকাশ্যে একজন সেনাপ্রধান তার ক্ষোভ উগরে দেন তখনই যখন তার মনে হয় যে যে লক্ষ্য নিয়ে তিনি এগোচ্ছিলেন সেই লক্ষ্যটা পূরণ হওয়ার নয়, এটা তিনি বুঝে যাচ্ছেন। ফলে তিনি এখন তার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, ফলে তিনি এখন পাল্টা প্রতি আক্রমণে যাচ্ছেন। আরও একটি কথা তিনি বলেছেন যে সেনাবাহিনীর ওপরে এবং সেনা প্রধানের ওপরে কিছু মানুষের যে ক্ষোভ, অসন্তোষ, তারও তিনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। এখন বাংলাদেশে কার রাগ আছে সেনাপ্রধানের ওপর, এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। সবাই জানে যে অন্তর্বর্তী সরকারের গুড বুকে নেই ওয়াকারুজ্জামান, তাকে অনেকবার সরানোর চেষ্টা হয়েছে। যেমন গুড বুকে নেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তেমনি সেনাপ্রধানও গুড বুকে নেই। ফলে তাকে যে সরিয়ে একজন কোনো অনুগত সেনাপ্রধানকে বসানো হতে পারে, এই যে বিষয়টি, এই বিষয়টিও কিন্তু খানিকটা গতকাল সেনাপ্রধানের এই যে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়া, তার মধ্যে কিন্তু আছে যে তার প্রতি যে অনাস্থা জ্ঞাপন করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, এখানেও তিনি তার ক্ষোভের কথা বলেছেন, প্রকাশ্যেই বলে দিয়েছেন যে তিনি এটাতেও খুব বিরক্ত, এবং কোনো কারণ নেই তার প্রতি অনাস্থা ব্যক্ত করার, কারণ তিনি যথাসাধ্য করছেন। তার বাহিনীকে তিনি ময়দানে নামিয়েছেন, তারা সেই জুলাই মাসের মাঝামাঝি থেকে বাংলাদেশের মাঠে ময়দানে সেনাবাহিনী কাজ করছে। তারপরেও না দেশের পরিস্থিতি উন্নতি হয়েছে, আবার তাকেও টার্গেট করা হচ্ছে। এখন এই যে পরিস্থিতিটা, যেখানে সেনাবাহিনী কর্তা, শীর্ষকর্তা, সেনাপ্রধান তিনি বলছেন দেশে একটি অরাজক পরিস্থিতি চলছে, এবং তার কারণও তিনি বলেছেন যে এইভাবে যদি নিজেদের মধ্যে খেয়োখেয়ি, মারামারি, কাটাকাটি এটা চলতে থাকে, তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। ফলে তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন যে আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, পরে আমায় বলতে পারবেন না যে আমি সাবধান করিনি। আমি আপনাদের সাবধান করে দিচ্ছি যে আপনারা পরিস্থিতির বদল ঘটান। প্রশ্নটা কিন্তু এখান থেকেই যে পরিস্থিতির যদি গুণগত পরিবর্তন না হয়, তাহলে সেনাপ্রধান কি করবেন? সেনাপ্রধানকে কিছু যে করতেই হবে, এটাই কিন্তু এখন স্বতঃসিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ তিনি তো দায়িত্ব নিয়ে বলেছেন যে আমি চাই দেশটা এরকম হোক। ফলে দেশটা যদি সেই রকম না হয়, তাহলে শুধু তো প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলে হবে না। সেনাপ্রধান তো সেনাপ্রধান, তিনি তো অন্তত 3 দিনের জন্যে দেশের শীর্ষকর্তাও ছিলেন।
5 আগস্ট বিকেলে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসেন তখন তারপরেই কিন্তু সেনাপ্রধান প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। জাতির উদ্দেশ্যে ভাষণ তো যে কেউ দেন না, এমনকি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরাও কথায় কথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন না। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া মানে কিন্তু সে জাতির একটা দায়িত্ব তিনি তার নিজের কাঁধে নিয়েছেন। 5 আগস্ট বিকেলে বাংলাদেশের দায়িত্ব কিন্তু কাঁধে নিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং 8 আগস্ট রাত 8টায় মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণ পর্যন্ত বাংলাদেশের শাসনকর্তা ছিলেন সেনাপ্রধান এবং ইউনূস সরকারকে প্রতিষ্ঠা করা, ছাত্রদের দাবি মেনে ইউনূসকে প্রধান উপদেষ্টা করা, এই যে গোটা প্রসেসটা রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করা, সুশীল সমাজের সঙ্গে আলোচনা করা, এই সব কিছুর নেতৃত্ব কিন্তু সেনাপ্রধান তার সেনানিবাসে বসে দিয়েছেন। ফলে বাংলাদেশে আজকে যে সরকারটি চলছে সেই সরকারটির প্রতিষ্ঠার পেছনে ওয়াকারুজ্জামানের একটা বড় ভূমিকা আছে। সেই সরকারের ভূমিকা নিয়ে যখন এখন প্রশ্নবিদ্ধ সেই সরকার, তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারছে না, জিনিসপত্রের অগ্নিমূল্য এবং সব দেশে একটা নৈরাজ্য চলছে। শুধুমাত্র কথায় কথায় একটা সেই যত দোষ নন্দ ঘোষ, যে একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, একটা বাগধারা আছে, সেই পরিস্থিতি। অর্থাৎ যা হোক না কেন আওয়ামী লীগ, পতিত স্বৈরাচার, বিদায় নেওয়া স্বৈরাচার, তাদের বিরুদ্ধে নানা রকম বিষোদ্গার করে সবাই তার দায় সারছেন। আমার খুব অবাক লাগলো সেদিন যে রাত 2:30-3টের সময় সাংবাদিক বৈঠক ডাকলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনিও সেই রাত 3টের সময় সাংবাদিক বৈঠক ডেকে তিনিও বললেন যে আওয়ামী লীগ তারাই হচ্ছে সব দুষ্কৃতীদের টাকা দিচ্ছে এবং তারাই চক্রান্ত করছে। এই যে যাদের যা দায়িত্ব, তারা সেই দায়িত্ব পালনে যিনি ব্যর্থ হচ্ছেন তিনি বলছেন এর পেছনে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র আছে, অর্থাৎ আওয়ামী লীগের ষড়যন্ত্র আছে। যিনি ব্যর্থ, যিনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন তিনি বলছেন শেখ হাসিনার লোকেরা আমাদের কাজ করতে দিচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা বিঘ্নিত হচ্ছে কেন না, শেখ হাসিনার অনুগত আমলারা ফাইল নড়াচড়া করছেন না, ফাইলে অনুমোদন দিচ্ছেন না। অর্থাৎ যাবতীয় ব্যর্থতার দায় এই যে 7 মাস, এই 7 মাসের যত ব্যর্থতা সব কিছুর দায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে দেওয়া। এই বিষয়টা নিয়েও কিন্তু সেনাপ্রধান গতকাল আভাসে ইঙ্গিতে তার ক্ষোভের কথা বলেছেন। এই যে পুলিশ বাহিনী, ডিজিএফআই, বিভিন্ন বাহিনীকে যেভাবে অপদস্থ করা হচ্ছে, যে পুরনো গুম খুনের অভিযোগের নাম করে, তদন্তের নাম করে বিভিন্ন বাহিনীকে কাঠগড়ায় তোলা হচ্ছে, সেনাপ্রধান প্রকাশ্যেই বলেছেন যে পুলিশ খুব অ্যাক্টিভলি কাজ করতে পারছে না। কেন পারছে না বলছে, অনেক পুলিশকর্মী জেলে আছেন, অনেকে সাসপেন্ড হয়ে আছেন, অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে। এর ফলে বাহিনীর মধ্যে একটা ভয় দেখা দিয়েছে যে আমি কি করব, কাকে অ্যারেস্ট করলে আমার গর্দান চলে যেতে পারে, অমুককে গ্রেপ্তার করলে আমার গর্দান যেতে পারে, অমুককে চার্জশিট দিলে পরে আমি সাসপেন্ড হয়ে যেতে পারি। এই রকম যখন পরিস্থিতি, তখন কোনো বাহিনী স্বাভাবিকভাবে কাজও করতে পারে না। এই কথাটাও সেনাবাহিনীর কর্তা বলেছেন, যেটা থেকে বোঝা যাচ্ছে যে ওয়াকারুজ্জামান তিনি বাহিনীর মধ্যে, অর্থাৎ বাহিনীর মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভগুলো, সেই ক্ষোভের কথাও গতকাল প্রকাশ করে দিয়েছেন। অর্থাৎ সেনাবাহিনীর মধ্যেও একটা ক্ষোভ আছে। ডিজিএফআই সেটা সেনাবাহিনীর একটি গোয়েন্দা সংস্থা, সেখানে সেনাকর্তারাই কাজ করেন। সেই বাহিনীকে যেভাবে কাঠগড়ায় তোলা হয়েছে, তাতে এখন যারা কাজ করছেন তারা কিন্তু খুব সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে চাইছেন না বা পারছেন না, কারণ তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমারও যে কোনো সময় বিপদ হতে পারে, আমায় সাসপেন্ড করে দিতে পারে, আমাকে চাকরি থেকে বসিয়ে দিতে পারে, আমাকে পুরনো কোনো মামলায় গ্রেপ্তার করিয়ে দিতে পারে, অনেক কিছু করতে পারে। অর্থাৎ যেখানে শাসনকর্তা অর্থাৎ প্রশাসকেরা, বর্তমান প্রশাসকদের নিয়ে একটা প্রবল ভীত সন্ত্রস্ত প্রশাসনের বাকিরা, যে এই প্রশাসকেরা যে কোনো সময় আমার বিপদের কারণ হতে পারে। এই রকম যখন পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু শাসন প্রশাসন ঠিকমতো চলে না। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে আমি পরশুদিন অর্থাৎ সোমবারের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে অপারেশন ডেভিল হান্ট এই যে চলছে, প্রায় 20-25 দিন হয়ে গেল। এই এত বড় ডেভিল হান্ট অভিযান পর প্রায় 8-9 হাজার লোককে গ্রেপ্তার করার পরেও কেন ঢাকায় প্রকাশ্য রাস্তায় এইভাবে চুরি, ছিনতাই, রাহাজানি, প্রকাশ্য রাস্তায় রামদা দিয়ে কোপানো, গুলি করে আহত করা, এই যে ঘটনাগুলি ঘটছে,
এই ঘটনাগুলো কি করে ঘটতে পারছে এই জন্যে যে দুষ্কৃতী দমনের নামে আসলে রাজনৈতিক প্রতিপক্ষকে নিকেশ করার একটা অভিযান হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট যে 8-9 হাজার ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন তাদের প্রায় 95% হচ্ছে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী। স্বভাবতই যারা প্রকৃত অপরাধী, ক্রাইম করে, যারা দুষ্কৃতী, ক্রিমিনাল, তারা কিন্তু অবাধে ঘুরে বেড়াচ্ছে। তারা জানে যে আমি আওয়ামী লীগ করি না, এই পরিচয়টাই যথেষ্ট চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ করার জন্যে। ফলে আমি যখন আওয়ামী লীগ করি না তখন আমার 7 খুন মাপ, এইটা অপরাধীরা বুঝে গিয়েছেন। সেনাকর্তা ওয়াকারুজ্জামান মঙ্গলবার দিন খানিকটা এই সব কথাই বলেছেন এবং এই প্রথম 7 মাস পরে তিনি তার ক্ষোভের কথা প্রকাশ্যে জানিয়েছেন। আরও একটি কথা তিনি বলেছেন খানিকটা সরকারের জন্য অস্বস্তিকর। তিনি আবার ওই 18 মাসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি নতুন সরকার, অন্তর্বর্তী সরকার গঠনের পর সেপ্টেম্বর মাসে বলেছিলেন যে 18 মাস অর্থাৎ 1.5 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। গতকাল আবার তিনি সেই 18 মাস বা 1.5 বছরের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে ডিসেম্বরের আশপাশে নির্বাচন হবে। অর্থাৎ সেনাকর্তা তার আগের অবস্থানে অনড়। সরকার কিন্তু এখনও স্পষ্ট করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেননি, কিন্তু সেনাকর্তা বলছেন যে অর্থাৎ তিনি খানিকটা সরকারকে চাপ সৃষ্টি করে বলে দিতে চাইছেন যে এর থেকে বেশি পিছনোটা খুব সঙ্গত হবে না, সেটা দেশের জন্য মঙ্গল হবে না, সেনাবাহিনীও সেই ব্যাপারটা অনুমোদন করবে না। অর্থাৎ ডিসেম্বরের আশপাশে, তার মানে জানুয়ারির মধ্যে নির্বাচন করে ফেলতে হবে। একথাও তিনি কিন্তু গতকাল আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে, এবং আরও একটি কথা তিনি বলেছেন, ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কথাটি খুব গুরুত্বপূর্ণ যে তিনি আসলে ইঙ্গিত করেছেন যে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচনটা করতে হবে। এখন যে একটা দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে, বিশেষ করে সরকারের যে অংশ যারা উপদেষ্টা এবং এই যে নতুন দল যেটা আগামী 28 ফেব্রুয়ারি গঠিত হতে যাচ্ছে, তৈরি হতে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তারা চাইছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। যদি নিষিদ্ধ নাও করা হয়, যে কোনো করেই হোক তারা যেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, এই ব্যবস্থাটা করা হোক। সেনাবাহিনীর কর্তা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু আওয়ামী লীগের নাম না নিলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কথাটি বলে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে মাইনাস করে নির্বাচন হোক, এটা সেনাবাহিনী চায় না। সেনাবাহিনী চায় দেশে একটি অবাধ নির্বাচন হবে এবং সব দল তার নিজের মতো করে নির্বাচনে অংশ নেবে, তারপর জনগণ যাকে মনে হবে বেছে নেবে, এইটাই হবে নির্বাচন। এখন প্রশ্ন আমি শেষ করব এই দিয়ে যে প্রশ্নটা আমি গোড়ায় বলেছিলাম যে সেনাবাহিনীর কর্তা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার যা বলেছেন, তারপরে কিন্তু এখন জনমনে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি সামনে এসেছে যে এরপর তিনি কি করবেন। অর্থাৎ যদি পরিস্থিতির গুণগত পরিবর্তন না হয় তাহলে তিনি কি করবেন বা কি করতে পারেন। কি করবেন আমরা কেউ জানি না, এটা তার নিজের মনের কথা, তিনি আদৌ কোনো পদক্ষেপ করবেন কিনা। কিন্তু আমি গত পরশুদিনের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের বহু মানুষ এখন চাইছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সাধারণভাবে কেউই কোনো স্বাভাবিক মানুষ কখনোই সেনা শাসন চাইতে পারেন না, কিন্তু অনেকে মনে করছেন যে আজকের বাংলাদেশের যে পরিস্থিতি, যে বাস্তবতা, তাতে সেনা শাসনের মতো একটা কঠোর শাসক যদি আসে সেক্ষেত্রে সকলেই রাজনীতি তাদের মতো করে করতে পারবে এবং দুষ্কৃতীরা এইভাবে দাপটে ঘুরে বেড়াতে পারবে না। ফলে এইরকম একটা কঠোর শাসন প্রশাসন এই মুহূর্তে বাংলাদেশে দরকার এবং সেটা সেনাবাহিনী দিতে পারে। এই সূত্রে অনেক সময় আলোচনায় আসছে যে সেনা আইন বা মার্শাল ল জারি করা। এটা ঠিক যে মার্শাল ল অতীতে যেভাবে জারি করা যেত, যত সহজে করা যেত, এখন করা অনেক কঠিন। রাষ্ট্রসংঘের অনেক রকম বিধিনিষেধ আছে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী তারা রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটা বড় অংশ, সেটা একটা বড় অ্যাসাইনমেন্ট। সেনাবাহিনীর যারা তাতে যোগ দেন তাদের প্রচুর টাকা আর্থিক লাভ হয়, আরও অনেক সুযোগ সুবিধা আছে, ক্যারিয়ারও সেটা একটা বড় কাজে দেয়। এখন যদি যুক্তিগ্রাহ্য পরিস্থিতি না থাকে, তাহলে যদি হঠাৎ করে সেনাবাহিনী মার্শাল ল জারি করে, মার্শাল লটা সিভিল গভর্নমেন্ট থেকেও কিন্তু মার্শাল ল জারি করা যায়। অতীতে বাংলাদেশে একাধিকবার হয়েছে যে সিভিল গভর্নমেন্ট আছে কিন্তু সেনা আইনে দেশ শাসিত হচ্ছে, এটা সম্ভব। আর যেটা হয় সেটি হচ্ছে যে সেনাবাহিনী কোনো পদক্ষেপ করলো, এই পদক্ষেপ মানে হস্তক্ষেপ করা, অর্থাৎ সরকার গঠনে তারা অতি সক্রিয় হয়ে উঠলো, কাউকে বদলে দিল, নতুন কোনো নেতৃত্বকে নিয়ে এলো, এই অনেক কিছুই সম্ভব।
ওয়াকারুজ্জামান ততদূর অগ্রসর হবেন কিনা এটা কেউ জানে না, কিন্তু যেটা যুক্তিগ্রাহ্য প্রশ্নটি এটি যে আপনি যখন দেশের এই বেহাল অবস্থার কথা বলেছেন প্রকাশ্যে এবং বলেছেন অরাজক পরিস্থিতি, তখন এই পরিস্থিতির যদি গুণগত পরিবর্তন না হয় তাহলে আপনি কি করবেন? তার কারণ তাকে কিছু করতেই হবে, তিনি তো যে সে মানুষ নন। ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্নেল নন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন নন, তিনি সেনাবাহিনীর প্রধান। এবং তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল 3 আগস্ট গত বছর, যখন হাসিনা সরকারের বিরুদ্ধে প্রবলভাবে মানুষ ময়দানে এবং সেনাবাহিনীও ময়দানে, তখন ওয়াকারুজ্জামান কিন্তু এই কথাটি বলেছিলেন, যেটা সেনা সদর দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে থাকবে। এবং তিনি ইঙ্গিত করেছিলেন যে দেশ বিপন্ন হয়ে যায়, দেশের মানুষ সংকটে পড়ে, এই রকম কোনো পরিস্থিতি সেনাবাহিনী হতে দেবে না। গতকালও তিনি বলেছেন যে তার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে আমি লাভ দিয়ে কোনো ক্ষমতা দখল করে নিতে চাই না। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আমি কোনো অভ্যুত্থান করে আমি আরেকজন জিয়াউর রহমান বা আমি আরেকজন হুসেইন মোহাম্মদ এরশাদ হতে চাই না। কিন্তু তিনি সাবধান বাণী উচ্চারণ করেছেন, বারবারই বলেছেন সাবধান, আপনারা আর স্টেপ আউট করবেন না। প্রশ্ন হচ্ছে যে দেশবাসীর প্রতি অনুগত, দেশবাসীর প্রতি দায়বদ্ধ, দেশবাসীর প্রতি দায়িত্বশীল আচরণ করতে সংকল্পবদ্ধ সেনাবাহিনী এবং তার প্রধান ওয়াকারুজ্জামান এরপর কি করবেন যদি পরিস্থিতির একেবারেই গুণগত পরিবর্তন না হয়? পরিবর্তন খুব একটা হবে এরকম প্রত্যাশা আমি অন্তত কারোর কাছ থেকেই শুনলাম না। গতকাল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য শোনার পরে আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি, কেউই কিন্তু গুণগত পরিবর্তন যে খুব একটা হবে এইটা তারা প্রত্যাশা করছেন না। তার কারণ হচ্ছে যে বর্তমান শাসকদের নিয়ে প্রশাসনে যারা আছে, যারা ফিল্ডে কাজ করেন, তারা আতঙ্কিত, ফলে তারা কোনো পদক্ষেপই করছেন না, খানিকটা হাত গুটিয়ে আছেন। স্বভাবতই এই রকম পরিস্থিতির কথা যখন প্রকাশ্যে ওয়াকারুজ্জামান বলেছেন, তখন বহু মানুষের প্রশ্ন, এরপর ওয়াকারুজ্জামান কি করবেন? নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।